আমি মোহাম্মদ ইউসুফ, ছদ্মনাম। আমার বাড়ি শরীয়তপুরে, কিন্তু আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি টুঙ্গিপাড়ায় আমার সাথে ঘটেছিল। সময়টি ছিল 2014 সালের। আমি তখন পড়ালেখার সুবাদে টুঙ্গিপাড়ায় থাকতাম। পাশের জেলা পিরিজপুরে আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু 6 মাস সম্পর্কের পর আমাদের মধ্যে বিচ্ছেদ হয়। এটা কোনো প্রেমের ঘটনা নয়। ঘটনা আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেজন্য শুরুতে এই কথাগুলো বলছি। মেয়েটির নাম ছিল তাবাসসুম। আমাদের বিচ্ছেদের পরই আমি তাবাসসুমের জন্য প্রায় পাগল হয়ে গেছিলাম। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। ওই ছিল আমার জীবনে প্রথম ভালোবাসা। ওকে অনেক বুঝাই, কিন্তু ও কোনো ক্রমে আমার সাথে মিলতে রাজি ছিল না। এদিকে আমি পাগল প্রায়। ওর বান্ধবী বন্ধু সবাইকে দিয়ে ওকে বুঝিয়েছি, কিন্তু কোনো ক্রমে ওকে বোঝাতে পারিনি। অবশেষে আমি একটি পন্থা অবলম্বন করি, আর তা হলো নাজিরপুর উপজেলার একজন স্বনামধন্য কবিরাজের কাছে যাই। কবিরাজকে সবকিছু খুলে বলি। সব শুনে কবিরাজ আমাকে বলে 20,000 টাকা দিতে হবে এবং কিছু কাজ করতে হবে, যা তোমাকে নিজেকেই করতে হবে। আমি সবকিছুতে রাজি হয়ে যাই, কারণ আমার মাথায় তখন শুধু তাবাসসুম। কবিরাজ আমাকে বলে তোমাকে কিছু কাজ করতে হবে এবং এখন কিছু তাবিজ দিচ্ছি, সেগুলো তাবাসসুমের কথা ভেবে রাত 12টার সময় প্রতিদিন একটা করে পড়াবে। এভাবে 7 দিনে 7টি পড়াবে এবং এই তাবিজটা কোনো রুটি খাবারের মধ্যে ঢুকিয়ে সম্পূর্ণ কালো একটি কুকুরকে খাইয়ে দিবে। এবার কবিরাজ আমাকে বলে এই কাজগুলি করে 7 দিন পরে আমার কাছে আসবে। আমি যথাযথ 7 দিন এই কাজ করি, আবার কবিরাজের কাছে যাই। তখন কবিরাজ আমাকে বলে তোমাকে 3টি জিনিস আমাকে জোগাড় করে দিতে হবে। এই 3টি জিনিস তুমি যদি জোগাড় করতে পারো তাহলে তুমি সফল হবে। তখন আমি বলি সে 3টি জিনিস কি? কবিরাজ বলল যে কোনো রাতে কোনো মাওলানা সাহেবের কবরের ভিতরে মাটি নিয়ে আসতে হবে। কাজটি করতে হবে রাত 1টার সময়। আর হ্যাঁ, মনে রাখবে যখন মাটি আনতে যাবে তখন অনেক কিছুই তোমাকে ভয় দেখাবে, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে যদি তুমি কাজ করতে পারো তাহলেই তুমি সফল হবে। আমি বললাম কবিরাজ সাহেব বাকি কাজ দুটো কি? তখন কবিরাজ বলল আগে প্রথম কাজটি করো, বাকি দুটি পরে বলবো। যেই কথা সেই কাজ। আমি খুঁজতে থাকি কোন মাওলানার কবর। একটি কবর পেয়েই যাই, যে হুজুর বছর 5 আগে মারা গিয়েছে। দিনের বেলা ভালো করে কবরটা দেখে আসি এবং অপেক্ষা করতে থাকি রাত 1টার জন্য। 12টা 30 আমি বাসা থেকে বের হই। বলে রাখি এই কবরটা ছিল নাজিরপুরেই। নাজিরপুরে আমার এক বন্ধুর কাছে আমি ছিলাম তখন। আমি ওর বাসা থেকে বের হয়ে কবরের দিকে রওনা দেই। 12টা 55 দিকে আমি মাওলানা সাহেবের কবরের কাছে গিয়ে পৌঁছি। যেহেতু মাওলানা সাহেব 5 বছর আগে মারা গিয়েছে, তাই তার কবরটা কিছুটা ভাঙা ছিল। যেই আমি ভাঙা দিয়ে কবরের ভিতরে হাত ঢুকিয়ে দিলাম, তখনই মনে হতে লাগলো সম্পূর্ণ কবরস্থানটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যেন কালবৈশাখী ধেয়ে আসছে আমার দিকে। যেহেতু কবিরাজ আমাকে বলে দিয়েছিল যে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু ভয় যেন না পাই, তাই আমি কোনো তোয়াক্কা না করে কবরের মাটি ধরে ফেলি। ভয়কে আমার জয় করতে হবে, কারণ আমার তো তাবাসসুমকে চাই। হাতে মাটি নিয়ে হাত বের করে নিলাম। এদিকে সম্পূর্ণ কবরস্থান সহ আশপাশের বাগানগুলি যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। দূর থেকে শুনতে পাচ্ছি শিয়ালের ডাক। মাটি নিয়ে আমি বাসার দিকে হাঁটা দিয়েছি, তখন পিছন থেকে কে যেন হীনকণ্ঠে আমাকে ডাক দিল, ইউসুফ। এত রাতে আবার এখানে আমাকে কে ডাকবে? আমি একবার মাত্র পিছু চেয়েছিলাম, কিন্তু সেখানে যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি পিছনে ফিরে দেখি প্রায় 20 হাত লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং বলছে, ইউসুফ মাটি রেখে যা। তখন আমি মাটি না ফেলে মাটি পকেটে রেখে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে বন্ধুর বাসার সামনে গিয়ে পড়ে গেলাম। আমার বন্ধু ওখানে ব্যাচেলার থাকে। আমার বন্ধু সহ তার একজন রুমমেট আমার শব্দ পেয়ে দৌড়িয়ে এলো। ওরা আমাকে ধরাধরি করে বাসার ভিতরে নিয়ে গেল। সেদিন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু কিছুই করার নেই, কারণ আমার তো তাবাসসুমকে চাই। পরদিন মাটি নিয়ে কবিরাজের কাছে চলে গেলাম। কবিরাজ মাটি দেখে বললেন, ঠিক আছে, তুমি প্রথম কাজে সফল হয়েছো। এরপর কবিরাজ মাটিগুলি একটি লাল কাপড়ে বেঁধে রাখলেন। কবিরাজ বললেন, এখন তোমার দ্বিতীয় ও তৃতীয় কাজে সফল হতে হবে। দ্বিতীয় কাজটি হলো কোনো হিন্দু পুরোহিতকে পোড়ানোর ছাই তোমাকে আনতে হবে। তবে হ্যাঁ, এটা আনতে হবে ঠিক রাত 1টার সময়। এই কাজটি করার ক্ষেত্রে সাবধানে থেকো। এই কাজটি তুমি যদি করতে পারো তাহলে তুমি অনেকটা এগিয়ে যাবে। তখন আমি কবিরাজকে বললাম, এটা কিভাবে সম্ভব? কবে কোথায় হিন্দু পুরোহিত মারা যাবে আমি তো জানি না। কবিরাজ বলল, তোমাকে খোঁজ নিতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। আমি কি আর করব, অসহায় বেচারা। ভালোবাসার জন্য আর কত কি করতে হবে আল্লাহ ভালো জানে। আমি সময়ের অপেক্ষায় রইলাম, কখন কোথায় হিন্দু পুরোহিত মারা যায়। এভাবে প্রায় 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ একদিন আমার এক বন্ধু আমাকে খবর দিল, পাটগাতি নাকি একজন হিন্দু পুরোহিত মারা গেছে। আমি সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা জানলাম। দেখলাম হ্যাঁ, সত্য। সারাদিন পাটগাতি ফেরির আশপাশে ঘোরাঘুরি করতে লাগলাম, কারণ পাটগাতি ফেরির অনেকটা কাছেই টুঙ্গিপাড়া শ্মশান ঘাট। তখন টুঙ্গিপাড়া ব্রিজ হয়নি,
সেখানে ফেরিঘাট ছিল। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে পুরোহিতের লাশটাকে নিয়ে হরিবল শব্দটা উচ্চারণ করতে করতে সকলে শ্মশানের কাছে এলো। ঠিক সন্ধ্যার পরেই পুরোহিতের লাশটাকে পোড়ানো হলো। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলাম এবং ভালো করে লক্ষ্য করলাম লাশটাকে পোড়ানোর পরে ছাইগুলো কোথায় ফেলা হয়। পুরোহিতের লাশটা পুড়িয়ে তারা তার অন্তিম কাজ শেষ করে চলে গেল, আর আমিও সেখান থেকে বাজারের ভিতরে চলে আসলাম। অপেক্ষা করতে থাকলাম রাতের জন্য, কিন্তু একবারও ভাবিনি কতটা খারাপ হতে পারে আমার সাথে। যদি একবার ভাবতাম অভিশপ্ত রাতটা আমার জীবনকে তছনছ করে দিবে, তাহলে হয়তো কখনোই মাথার ভিতরে ভালোবাসার ভূত চাপতো না। রাত 12টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলাম পাটগাতির উদ্দেশ্যে। তখন আমি সবেমাত্র 2-1টা সিগারেট খাওয়া শিখেছি, তাই কাছে একটি গোল্লিপ সিগারেট ছিল। পাটগাতি ফেরির কাছে বসে একটা সিগারেট খাচ্ছিলাম আর নদীর দিকে দেখছিলাম। তখন রাত 12টা 40। সিগারেট শেষ করে শ্মশানের দিকে রওনা হলাম। শ্মশানের কাছ থেকে 30 থেকে 40 হাত দূরে যেতেই হঠাৎ একটি কালো বিড়াল আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেল। হঠাৎ আমি লক্ষ্য করলাম শ্মশানের ভিতরে অনেকগুলো মানুষ। পাশে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। আরে এত রাতে শ্মশানে এত মানুষ কেন? হঠাৎ মনে হলো শ্মশানটা হঠাৎ শুনশান হয়ে গেছে, কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখিও নেই। এদিকে 12টা 55 সময়। আমি চোখের ভুল ভেবে শ্মশানের দিকে এগিয়ে গেলাম, যেহেতু আমার হাতে আর 3 থেকে 4 মিনিট সময় আছে। আমি একটু থমকে দাঁড়ালাম। হঠাৎ যখন দেখলাম আর 1 মিনিট আছে, তখন এক দৌড় দিয়ে যে পুকুরের পাড়ে ছাই ফালানো হয় সেখানে গিয়ে ছাই নিলাম। কিন্তু সমস্যাটা তখন দেখা দিল। পুরোহিতের লাশ পরানোর ছাই হাতে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো কে যেন পিছন থেকে আমাকে একটা ধাক্কা দিয়ে পুকুরটাতে ফেলে দিল। পুকুরটাতে তেমন পানি ছিল না, হাঁটু সমান পানি হবে। তাও যেহেতু আমি পড়ে গেছি, তাই পুরো শরীরটা আমার ভিজে গেছে। তখন আমার হাতে পুরোহিতের লাশ পরানো ছাই। হাঁটু সমান পানির মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনোভাবেই উপরে উঠতে পারছি না। মনে হচ্ছে কে যেন আমার একটি পা টেনে ধরেছে। পানির ভিতরে হাত দিতেও সাহস পাচ্ছি না। এই পুকুরের পাড়ে ফেলানো হয় সমস্ত পোড়ানো মানুষের লাশের ছাই। তখন আমার অবস্থা কি হচ্ছে আপনারাই বুঝতে পারছেন। একটিবার এই সময়ের কথা ভেবে দেখুন। ওখান থেকে আমি নড়াচড়া করতে পারছি না, উপরে উঠবো কিভাবে? হঠাৎ দেখি শ্মশানঘাটের রড দিয়ে বানানো লাশ পোড়ানোর যে জায়গাটা, সেখানে একটি লাশ রাখা এবং কতগুলো ছায়ামূর্তি লাশটাকে পোড়াচ্ছে। আমি যথেষ্ট সাহসী লোক, আমার জীবনে কখনো কোনো বিষয়ে জ্ঞান হারাইনি, তাই তখন আমি এক দৃষ্টিতে দৃশ্যটা দেখছিলাম। তখন যদিও আমি জ্ঞান হারাইনি, তবে কেমন যেন একটা ঘোরের ভিতরে ঢুকে গেলাম। মনে হচ্ছিল আমি মনে হয় পৃথিবীর বাইরে আছি, অন্য কোনো গ্রহে এমন কিছু একটা হবে। সবকিছু আমার কাছ থেকে আবসা আবসা লাগছিল। তখন এতটা ভয় পাচ্ছিলাম যে জোরে জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কেন যেন মুখ থেকে কোনো কিছুই বের হচ্ছিল না। সেই ছায়ামূর্তিগুলো লাশটাকে পুড়িয়ে ফেললো এবং সাথে সাথে কিছু জানোয়ার টাইপের ছায়ামূর্তি এসে লাশটাকে কামড়ে কামড়ে খাচ্ছিল। আর আমি এক দৃষ্টিতে এই দৃশ্য দেখলাম। না পারছি নড়তে চড়তে, না পারছি দৌড়তে। যদিও সময়টা শীতের রাত ছিল, কিন্তু আমার শরীর দিয়ে অজর ধারায় ঘাম ঝরছিল। আমার হাতে যে টর্চ লাইট ছিল তা কোথায় হারিয়েছে জানি না। মনে হচ্ছে চারিদিকে হাজার হাজার খেকশিয়াল ডাকছে। এদিকে তখনও আমার হাতে পুরোহিতের লাশ পোড়ানো ছাই। এক দৃষ্টিতে তাকিয়ে আছি পোড়ানো লাশগুলো কিভাবে খাচ্ছে দানবগুলো। এর ভিতরে পুরো লাশটি খাওয়া শেষ হয়ে গেল, সকল জানোয়ারগুলো চলে গেল। তখন আমিও সেখানে দাঁড়িয়ে আছি। শ্মশানের পশ্চিম উত্তর কর্নার থেকে প্রায় 15 হাত লম্বা একজন লোক আমার দিকে হেঁটে আসছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মুখ থেকে আয়াতুল কুরসি বের হয়ে গেল এবং সাথে সাথে সবকিছু আগের মতো হয়ে গেল। সেই লম্বা লোকটি একটি কালো বিড়ালে ধারণ করে দৌড়ে চলে গেল। আমি ছাইগুলো পকেটে ঢুকিয়ে রাখলাম এবং ওখান থেকে উঠতে পারলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে ভয় আমার শরীর থেকে ঘাম ঝরছে। আমি কোনো কুল কিনারা না পেয়ে দৌড়াতে শুরু করলাম। আমি যখন দৌড়াতে শুরু করি তখন আমার পিছন থেকে অনেকগুলো কুকুর আমাকে ধাওয়া করে। তবে কুকুরগুলোকে সাধারণ কুকুর মনে হয়নি, কারণ তাদের ডাকগুলি ছিল সম্পূর্ণ আলাদা এবং খুবই ভয়ঙ্কর। আমি কয়েকবার হোঁচট খেয়ে জমির ভিতরে পড়ে যাই, কিন্তু একবারও পিছনের দিকে তাকানোর সাহস পাইনি। পাটগাতি ফেরির অনেকটা কাছে আমি। তখন পুরাতন রেখে দেওয়া ফেরির উপরে সেই লম্বা লোকটা দাঁড়িয়ে আছে। আমি দৌড়চ্ছি ঠিকই, কিন্তু শুধু কালেমা পড়েই চলছি। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সোজা বাসায় গিয়ে পৌঁছাই। বাসায় আমি একাই থাকতাম। বাসার সামনে প্রায় আধা ঘন্টার মতো পড়েছিলাম। তারপর আমার জ্ঞান ফিরলে আমি বাসায় প্রবেশ করি। পকেট থেকে সেই ছাইগুলো বের করে একটি কাগজে রেখে দেই। তারপর 1 সপ্তাহ প্রায় জ্বরে আক্রান্ত ছিলাম। টুঙ্গিপাড়া এলাকার স্বনামধন্য একটি মাদ্রাসা, সেখানকার এক বড় হুজুরের থেকে পানি পড়া এনে খেয়েছিলাম। এই 1 সপ্তাহ আমার সাথে কোনো কিছুই ঘটেনি। আমি সুস্থ হলে নাজিরপুরে কবিরাজের কাছে যাই ও তার কাছে ছাইগুলো দেই। কবিরাজ ছাইগুলো দেখে বললেন,
তুমি এবারও সফল হয়েছো। এবার তৃতীয় কাজটি করতে পারলে তুমি তোমার স্বার্থ সিদ্ধি করতে পারবে। আর তৃতীয় কাজটি হলো আত্মহত্যা করছে এমন কোনো মেয়ের মাথার চুল আনতে হবে তার কবর থেকে। এই কথা শোনা মাত্র আমি কবিরাজকে বলে দেই আমি এই জাদু করতে চাই না। তখন কবিরাজ বলে, বাবা, এটা এমন জগৎ যেখানে ঢুকলে বের হওয়া যায় না। বের হতে হলে কাজ শেষ করতে হয়, অতএব তোমাকে শেষ কাজটাও করতে হবে, নতুবা তোমার সমস্যা হবে। কিন্তু আমি কবিরাজের কথায় তোয়াক্কা না করে তাকে টাকা দিয়ে চলে আসি এবং বলে দেই সব যেন নষ্ট করে ফেলে। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু না, এরপর আমার জীবনে ঘটে যায় এক কালো অধ্যায়, যা আজও আমাকে ঠুকরে মারছে, যার প্রভাব আজও অব্দি আমি টের পাই। ভয় আমাকে ভুলিয়ে দিয়েছিল ভালোবাসাকে। নিজ চোখে যা দেখেছি তা অস্বীকার করা যায় না। তারপর আমি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমার জ্বর হয়, এরপর কাশি এবং বুকে ব্যথা। এক সময় কাশতে কাশতে কাশির সাথে রক্ত বের হতো। দেশের নানান জায়গায় ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু ফলাফল শূন্য। শরীরে কোনো শক্তি পেতাম না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন বাসা ছেড়ে শরীয়তপুরে চলে যাই, নিজের গ্রামের বাড়িতে। প্রতিনিয়ত লড়তে থাকি মৃত্যুর সাথে। আমি প্রায় স্বপ্নে দেখতাম এক লোক আমাকে বলতো, তুই বড় ভুল করেছিস। দুই ধর্মের সম্মানিত ব্যক্তিদের অন্তিমকালের মাটি ও ছাই নিয়ে তুই বড় ভুল করেছিস, এর প্রতিদান তোকে দিতে হবে। এভাবে আমি প্রায় 1 বছর অসুস্থ থাকি। অনেক কবিরাজ দেখিয়েছি। আমাদের পাশের গ্রামের এক দাদা একদিন আমাদের বাড়িতে আসে এবং আমার অবস্থা দেখে আমাকে পরামর্শ দেয় আমি যেন চট্টগ্রামের সীতাকুণ্ডতে যাই, সেখানে নাকি অনেক বড় কবিরাজ আছে। সেই দাদার থেকে ঠিকানা নিয়ে আমরা সীতাকুণ্ড যাই এবং সেখানে গিয়ে সেই কবিরাজের সন্ধানও পাই। কবিরাজ আমাকে দেখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। আসলে কবিরাজ ছিল হিন্দু ধর্মাবলম্বী। সে আমাকে বসিয়ে রেখে ঘরের ভিতরে গেল এবং বের হয়ে এসে বলল, এই ছেলেকে আমার থেকে দূরে সরা, ও ধর্মগুরুদের নিয়ে খেলা করেছে, ওর চিকিৎসা আমি করতে পারবো না। তারপর আমার সাথে যারা গিয়েছিল তারা কবিরাজের হাতে পায়ে ধরে এবং বলে, আপনি আমাদের রক্ষা করতে পারেন, উপরে আল্লাহ, নিচে আপনি ইল্লা। অনেক জোরাজুরির পর কবিরাজ রাজি হয় এবং তার নিয়ম কানুনের মাধ্যমে আমাকে অনেকগুলো তাবিজ দেয়। আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি এবং তাওবা করেছি, আর কোনোদিন জাদুবিদ্যার সাহায্য নিব না। সবকিছু ঠিক হয়ে গেলেও আজও আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেই 15 হাত লম্বা লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে। ভয়ঙ্কর সুরে কুকুরগুলো আজও ডাকছে।